প্রত্যেক বছর ছোট হোক বা বড় তাদের বেশি সময়টা এটা ভেবেই কাটে যে এবছর কেদারনাথ মন্দির ওপেন হলেই সবার আগে কেদারনাথ ধাম যাব, কোথাও যাই বা না যায়। তবে কেদারনাথ যাওয়াটা এখন একটা ট্রেন্ড, ছোট হোক বা বড় প্রত্যেককে কেদারনাথ যেতেই হবে। এটা এখন প্রত্যেকের মনেরই একটা বড় ইচ্ছা। অনেক মানুষের এই ইচ্ছাটা শেষমেশ গিয়ে আর কার্যকরী হয়ে ওঠে না। কারণটা কি জানেন তো? অনেকেই ভাবছেন কেদারনাথ যেতে গেলে পরে অনেক রাস্তা হাঁটতে হবে। আচ্ছা, কষ্ট করে হেঁটে নয় পৌঁছে গেলাম, কিন্তু কেদারনাথ গিয়ে থাকবো কোথায়? কারণ সেখানে তো হাতে গোনা কয়েকটা হোটেল আছে, সেটাও আবার আকাশ ছোঁয়া দাম। তাহলে গিয়ে থাকবো কোথায়? আর যদি থাকার ব্যবস্থা করেও নিলাম, কলকাতা থেকে কেদারনাথ যাব কদিন সময় লাগবে, খরচা হবে কত, সে তো অনেক প্রশ্ন। একা একা কি যেতে পারবো, নাকি কোনো ট্রাভেল এজেন্সি ধরতে হবে? এই এত সব ভাবতে ভাবতেই কেদারনাথ মন্দির অক্ষয় তৃতীয়ার পরের দিন খোলে এবং ভাইফোঁটার পরের দিন আবার বন্ধ হয়ে যায়, কিন্তু কেদারনাথ যাওয়া আর হয় না। সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে এবং তার সমাধান নিয়ে আমি চলে এসেছি এই ভিডিওতে আপনাদের জন্য। আপনাদের শুধু কি করতে হবে বলুন তো? একদম চুপচাপ করে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখে ফেলতে হবে, তাহলেই পেয়ে যাবেন আপনারা সমস্ত সমস্যার সমাধান। আসুন তাহলে সবার প্রথম জেনে নিই কলকাতা থেকে কেদারনাথ পৌঁছবেন কিভাবে। কেদারনাথ যেতে হলে কলকাতা থেকে আপনাদের পৌঁছতে হবে হরিদ্বার বা দেরাদুন। হাওড়া স্টেশন থেকে প্রত্যেক দিন দুটো ট্রেন ছাড়ে, যে দুটো ট্রেনই হরিদ্বার যায় আর একটি ট্রেন দেরাদুন যায়। তার মধ্যে একটা হলো দুন এক্সপ্রেস আর একটি হলো উপাসনা বা কুম্ভ এক্সপ্রেস, যেটা উপাসনা বা কুম্ভ এক্সপ্রেস নামে চলে অল্টারনেটিভ ডেতে। এছাড়া আর একটা রাস্তাতেও আপনারা হরিদ্বার বা দেরাদুন পৌঁছতে পারেন। কলকাতা থেকে দিল্লি চলে যান, দিল্লি থেকে আবার হরিদ্বার বা দেরাদুন পৌঁছে যান। এই ক্ষেত্রে আপনারা ট্রেন এবং বাস দুটোর অপশানই কিন্তু অনেক বেশি পেয়ে যাবেন। তাছাড়াও আপনারা চাইলে পরে ফ্লাইটেও যেতে পারেন কলকাতা থেকে দেরাদুন। কলকাতা থেকে হরিদ্বারের স্লিপার ক্লাসে ট্রেনের ভাড়া 650 টাকার মতো, মানে আপ অ্যান্ড ডাউন আপনাদের খরচা হবে 1300 টাকা। 2 রাত 1 দিন ট্রেনে জার্নি করার পর ভোর 4:20 আপনাদের দুন এক্সপ্রেস পৌঁছে দেবে হরিদ্বারে। যদি লেট থাকে তাহলে আপনারা একটু লেটেও পৌঁছতে পারেন, যেরকম আমি পৌঁছেছিলাম সকাল 5:30টায়, মানে 1 ঘন্টা লেটে। হরিদ্বার পৌঁছে স্টেশনের বাইরে গেলে পরেই আপনারা প্রচুর শেয়ার গাড়ি পেয়ে যাবেন হরিদ্বার থেকে সোনপ্রয়াগ যাওয়ার জন্য, যে শেয়ার গাড়ির ভাড়া নেবে 600 থেকে 1000 টাকার মধ্যে। আপনাদের কিন্তু একটু বার্গেনিং করতে হবে। তাছাড়া আপনারা যদি কম টাকায় যেতে চান তাহলে হরিদ্বার বাস স্ট্যান্ডে চলে যান, যেটা স্টেশন থেকে মাত্র 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে। সেখান থেকে আপনারা বাসে করেও যেতে পারেন, কিন্তু মাথায় রাখবেন সকাল 7টার মধ্যে আপনাদের কিন্তু বাস স্ট্যান্ড পৌঁছতেই হবে। তারপরে গেলে পরে কিন্তু বাস পাবেন না, আর বাস ভাড়া নেবে 500 টাকার মতো। কেদারনাথ যাওয়ার 1 থেকে 1.5 মাস আগে আপনাদের একটা জরুরি কাজ করে রাখতে হবে, সেটা হলো চারধাম যাত্রার ওয়েবসাইটটা ওপেন করে আপনাকে কেদারনাথের জন্য স্লট বুক করে রাখতে হবে আপনি কোন ডেটে যেতে চলেছেন। আর বাই এনি চান্স আপনারা যদি এই 1 থেকে 1.5 মাস আগে অনলাইন রেজিস্ট্রেশনটা না করে থাকেন, তাহলে আপনাদের হরিদ্বার ট্রেন থেকে নেমে ঋষিকুল গ্রাউন্ডে যেতে হবে, যেটা হরিদ্বার স্টেশন থেকে টোটোতে করে বা অটোতে করে ভাড়া নেবে শেয়ারে 10 টাকা। ঋষিকুল গ্রাউন্ডে গিয়ে আপনারা অফলাইনেও এই রেজিস্ট্রেশনটা করতে পারেন। হরিদ্বার থেকে গাড়ি ছাড়ার 2 কিলোমিটার পর আসবে চেকপোস্ট, আর সেই চেকপোস্টে আপনাদের কিন্তু এই রেজিস্ট্রেশনের কাগজ চেক করা হবে। সুতরাং এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, সাথে অবশ্যই রাখবে। হরিদ্বার ছেড়ে আপনাদের গাড়ি এসে দাঁড় করাবে দেবপ্রয়াগে। সেখানে সকালের ব্রেকফাস্ট সেরে নিন, আর তার সঙ্গে দর্শন করে নিন ভাগীরথী এবং অলকনন্দার সংযোগস্থল, যেখান থেকে এই দুটো নদী সংযোগ হয়ে নাম হয়েছে গঙ্গা নদী। হরিদ্বার থেকে আপনারা যদি বাসে না এসে ছোট শেয়ার গাড়িতে আসেন, তাহলে সেই ড্রাইভার দাদাকে বলবেন গাড়িটি দেবপ্রয়াগের পর ধারীদেবীর মন্দিরে একবার দাঁড় করাতে। সেখানে 10-15 মিনিট দাঁড়িয়ে ধারীদেবীর মন্দির দর্শন করে নিন উপর থেকে, কারণ নিচে আপনারা যেতে পারবেন না, যেতে গেলে পরে অনেক সময় লেগে যাবে মন্দির দর্শনে। উত্তরাখণ্ডের প্রত্যেকটা মানুষের কাছে এই ধারীদেবীর মন্দির ভীষণ জাগ্রত এবং পবিত্র। এই মন্দিরের মায়ের মূর্তির
যে মুখের এক্সপ্রেশন আছে সেটা দিনে 3 বার চেঞ্জ হয়। এই মন্দিরের যদি ইতিহাস সম্বন্ধে আপনাদের জানতে হয় তাহলে ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করবেন, যদি সে সেখানকার লোকাল হয়ে থাকে তাহলে সে আপনাদের বর্ণনা করে দেবে এই মন্দিরের কি হিস্ট্রি আছে। এরপর আপনারা দর্শন করে নিন পবিত্র রুদ্রপ্রয়াগের। এই রুদ্রপ্রয়াগে অলকনন্দা এবং মন্দাকিনী নদীর সংযোগস্থল। অলকনন্দা যেটা এসেছে বদ্রীনাথ থেকে এবং মন্দাকিনী যেটা এসছে কেদারনাথ থেকে। হরিদ্বার থেকে সোনপ্রয়াগের ডিস্টেন্স হলো 230 কিলোমিটার মতো। সময় লাগবে প্রায় 8 থেকে 10 ঘন্টা, বেশিও লাগতে পারে যদি ট্রাফিক জ্যাম থাকে। রুদ্রপ্রয়াগ ছাড়ার পর কোথাও গাড়ি দাঁড় করিয়ে দুপুরের লাঞ্চটা সেরে নিন। তারপর গুপ্তকাশী হয়ে আপনারা পৌঁছে যান সোনপ্রয়াগে। আর এই সোনপ্রয়াগে পৌঁছানোর সময় দু সাইডের যে প্রাকৃতিক দৃশ্য সেটা কিন্তু ভীষণ সুন্দর। সুতরাং গাড়িতে বসে বসে সেই প্রাকৃতিক দৃশ্য অবশ্যই উপভোগ করবেন না ঘুমিয়ে। সোনপ্রয়াগ নেমে আপনাদের যদি এটিএম থেকে টাকা তোলার হয় তাহলে কিন্তু আপনারা এখান থেকে টাকা তুলে নিন, বা যদি কিছু জিনিসপত্র কিনতেও হয়, মেডিসিন বা শীতের কোনো জিনিস, আপনারা সেটাও কিন্তু সোনপ্রয়াগ থেকে নিয়ে নিতে পারেন। কারণ এরপরে গৌরীকুণ্ডে গিয়ে আপনারা দোকান তো পেয়ে যাবেন কিন্তু সেরকম বেশি বড় মার্কেট কিন্তু পাবেন না। সুতরাং এখান থেকে আপনারা নিয়ে মন্দাকিনী নদী ক্রস করে চলে আসুন নদীর এই পারে। আর এখান থেকে আপনাদের যেতে হবে 3 কিলোমিটার। আর এই সুমোতে করে এই 3 কিলোমিটার গৌরীকুণ্ড পৌঁছোতে তারা ভাড়া নেবে মাথাপিছু 50 টাকা করে। অনেকে কিন্তু এই 3 কিলোমিটারটা হেঁটে যায়, আর আপনারা চাইলে পরে গাড়িতেও যেতে পারেন 50 টাকা করে গাড়ি ভাড়া দিয়ে। আমি যতটুকু জানি গৌরীকুণ্ডে কোনো এটিএম নেই, আমার নজরে অন্তত পড়েনি। আপনারা যদি জেনে থাকেন যে এটিএম আছে কি না, আমি হয়তো ভুলও হতে পারি, আপনারা সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে দয়া করে জানিয়ে দেবেন। গৌরীকুণ্ডে থাকার জন্য অনেক হোটেলের অপশান পেয়ে যাবেন, লো রেঞ্জে, মিড রেঞ্জে এবং হাই রেঞ্জে। আপনাদের সুবিধা মতো আপনারা দেখে সেখানে থাকতে পারেন। তবে 1000 টাকার মধ্যে মোটামুটি থাকার হোটেল পাওয়া যায়। তবে হ্যাঁ, ক্রাউডের উপর এই হোটেলের ভাড়াও কিন্তু বেশি এবং কম নিয়ে থাকে। আমার হোটেলের ঝামেলা করতে হয়নি, যেহেতু আমি টেন্ট নিয়ে গিয়েছিলাম। গৌরীকুণ্ড মন্দিরের পাশেই আমি টেন্ট লাগিয়ে রাত্রিবাস করি সেখানে। অন্ধকার হওয়ার আগে যদি আপনারা গৌরীকুণ্ড পৌঁছে গিয়ে থাকেন তাহলে ন্যাচারাল হট স্প্রিংয়ে একবার অবশ্যই স্নান করে নেবেন। দেখবেন এই সারাদিনের যে ক্লান্তি ছিল সেটা একদম নিমেষের মধ্যে কেটে যাবে। তারপর আপনারা চাইলে পরে গৌরীকুণ্ড মন্দিরটা দর্শন করতে পারেন। এরপর রাতের ডিনার করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন, কারণ হলো পরের দিন সকাল 4টের সময় কিন্তু ট্রেকিং স্টার্ট করতে হবে বাবার মন্দিরে পৌঁছানোর জন্য। একটা কথা কিন্তু আপনারা মাথায় রাখবেন, যত সকাল সকাল আপনারা বেরোবেন সেটা কিন্তু আপনাদের কাছেই প্লাস পয়েন্ট হবে। কারণ যত বেলা বাড়বে ভিড় এবং ঘোরার পরিমাণ ততই কিন্তু বাড়তে থাকবে। আপনি যত তাড়াতাড়ি ট্রেকিং স্টার্ট করবেন রাস্তা কিন্তু ততটাই ফাঁকা পাবেন, ঘোরার উৎপাতও কম থাকবে এবং মানুষের ভিড়ও অনেক কম পাবেন। এখান থেকে দেখা যাচ্ছে 15.5 কিলোমিটার কেদারনাথ মন্দির। তবে এই বোর্ডটা কিন্তু অনেক পুরনো। এখন বাবার মন্দিরে যেতে গেলে পরে কম করে আপনাকে 22 থেকে 25 কিলোমিটার হাঁটতে হবে, তবেই আপনি গিয়ে পৌঁছবেন বাবার মন্দিরে। গৌরীকুণ্ড থেকে বাবার মন্দিরে এই 20 থেকে 25 কিলোমিটার যাওয়ার জন্য হাঁটা ছাড়া আর কি বিকল্প রাস্তা আছে? এক আছে এই খচ্চর বা ঘোড়া। এটির পিঠে যাওয়াটা কিন্তু অনেকই রিস্কি, কম বেশি আমরা প্রত্যেকেই জানি। এছাড়া আপনারা যেতে পারেন পিঠুতে বা পালকিতে। তাছাড়াও যদি আপনার বাজেট বেশি থাকে তাহলে আপনারা যেতে পারেন হেলিকপ্টারে। সোনপ্রয়াগ থেকে কেদারনাথের হেলিকপ্টার ভাড়া মাথাপিছু 6000 টাকা করে। তবে এই টিকিট পাওয়া কিন্তু ভীষণই দুষ্কর। মিনিমাম 3 থেকে 4 মাস আগে আপনাকে এই টিকিট বুক করতে হয়, আর না হলে আপনাকে ধরতে হবে কোনো এজেন্সি। আর এজেন্সি ধরা মানে কিন্তু আপনার টাকাও কিন্তু মার যেতে পারে, সুতরাং সেটা কিন্তু মাথায় রেখে। আর যদি আপনারা এই খচ্চরের পিঠে করে যেতে চান, যেগুলো রেজিস্টার খচ্চর কোম্পানি আছে সেই রেজিস্টার কোম্পানিগুলোর থ্রুতে যেতে গেলে পরে মাথাপিছু 3000 টাকা করে নেয় এই ঘোড়ার পেটে চেপে যেতে হলে। এছাড়াও অনেক লোকাল খচ্চর বা ঘোড়াওয়ালা আছে যারা আপনাদের থেকে 1200, 1500, 2000, 2500 যার থেকে যেমন নিয়ে পারে তেমন নিয়ে যায়। এছাড়া ডুলি বা পালকিতে গেলে পরে আপনাদের থেকে মাথাপিছু নেবে 8 থেকে 10,000 টাকা। এছাড়াও
পিঠুতেও যাওয়ার ব্যবস্থা আছে। পিঠু যদি 50 কেজির বেশি কারোর ওয়েট হয় সেই ক্ষেত্রে তারা 3000 উপরে চার্জ করে, আর বাচ্চাদের ক্ষেত্রে 1500 থেকে 1800 টাকা বা 2000 টাকা অবধি চার্জ করে পিঠুতে। আর আপনারা যদি পিঠু বা ঘোড়াতে আপনাদের লাগেজ নিতে চান সেই ক্ষেত্রে পিঠু নেবে 1000 থেকে 1500 টাকা এবং ঘোড়াওয়ালা নেবে 800 থেকে 1000 টাকা। প্রায় 10 কিলোমিটার ট্রেকিং করার পর পার করতে হবে মন্দাকিনী নদী। আর এই মন্দাকিনী নদী ব্রিজটা পার হওয়ার সময় কিন্তু ভীষণ সাবধান, কারণ এখানে প্রত্যেকেই ফটো তোলার জন্য ভিড় করে দাঁড়িয়ে থাকে। বাই এনি চান্স আপনার মোবাইলটা যদি হাত থেকে পড়েছে তাহলে কিন্তু সেটা আর কোনো দিন খুঁজে পাবেন না। এখানকার জলের কারেন্ট দেখেছেন তো? এই নদীর ব্রিজটা ক্রস করার পর শুরু হবে আসল কষ্ট, কারণ এখান থেকে পুরোটাই চড়াই মন্দির অবধি। কেদারনাথের ট্রেলে আপনি অনেক জায়গাতেই পেয়ে যাবেন ল্যান্ডস্লাইড জোন। কোথাও কোথাও পাহাড়ি ঝর্ণার জল ট্রেলের উপর দিয়ে বয়ে যাচ্ছে। ম্যাক্সিমাম জায়গাতেই আপনি পাবেন ঘোড়ার পটি, আর সেই পটির জঘন্য গন্ধ। ট্রেল কিন্তু যথেষ্ট পরিষ্কার রাখার চেষ্টা করে এখানকার গভর্নমেন্ট থেকে। আপনি প্রায় জায়গাতেই দেখতে পারবেন সব ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে এবং ট্রেলটিকে পরিষ্কার করে যাচ্ছে, তারপরও কোনো কাজ হচ্ছে না। এত পরিমাণে ঘোড়া এবং তাদের পটির হাত থেকে আপনি রেহাই পাবেন না। কিছু কিছু জায়গায় তো সেই পটি এবং জলে একদম ঘেটে হয়ে রয়েছে, যেখানে পুরো কাদা এবং দুর্গন্ধ হয়ে রয়েছে। সেই জায়গার উপর দিয়ে আপনাকে হেঁটে যেতে হবে। আপনাদের মধ্যে যারা কোনোদিন হাইকিং বা ট্রেকিং করেননি তাদের উদ্দেশ্যে বলবো, কেদারনাথ ট্রেকিংয়ের আগে আপনারা অন্তত 1.5 থেকে 2 মাস হাঁটা প্র্যাকটিস করুন, কিছু এক্সারসাইজ করুন এবং পারলে পরে কার্ডিও করুন। তাতে আপনাদের কিন্তু এই ট্রেকিংটি করতে অনেক সুবিধা হবে। না হলে পরে কিন্তু একদিনে এই 22 থেকে 25 কিলোমিটার ট্রেকিং করাটা কিন্তু খুব চাপের ব্যাপার হয়ে দাঁড়ায়। অনেকের তো শরীরও অসুস্থ হয়ে পড়ে। আর ট্রেকিংয়ের সময় অবশ্যই আপনার ডে প্যাকে 1 বোতল জল, ওআরএস এবং কর্পূর অবশ্যই ক্যারি করবেন। যদি ভাবেন যে আপনার একটু শ্বাসকষ্ট হচ্ছে তাহলে পরে কর্পূর নিয়ে বারবার নাকের সামনে নিঃশ্বাস নেবেন, দেখবেন আপনার এই অসুস্থতা অনেকটা কেটে যাবে। আর বারবার ওআরএস জল খাবেন, নর্মাল জল না খেয়ে জলের মধ্যে ওআরএসটা গুলে সেই জলটাই খাবেন, যাতে আপনাদের ডিহাইড্রেশন না হয়ে যায়। দেখেছেন তো এই রাস্তায় কত ঘোড়া? মাঝে মাঝে তো এরকম মনে হবে যে মানুষের থেকে ঘোড়ার পরিমাণ বেশি কেদারনাথ যাওয়ার। হাঁটার সময় সর্বদা নিজের ডান দিক, বাদিক এবং পেছন দিকটা কিন্তু নজর করে চলবেন, না হলে যখন তখন আপনাকে ঘোড়া এসে কিন্তু ধাক্কা মারতে পারে। আর তার থেকেও বড় কথা, হাঁটার সময় অবশ্যই আপনার ডান দিক চেপে বা বাদিক চেপে চলুন, যেদিকটা না পাহাড় আছে। খায়ের দিকটা মানে যেদিকে খাদ দেখবেন সেই দিকটাকে সবসময় এড়িয়ে চলার চেষ্টা করবেন, কারণ প্রত্যেক বছর কেদারনাথে কিন্তু এই ঘোড়ার ধাক্কাতে অনেক লোকের মরে যাওয়ার সংবাদ আমরা পেয়ে থাকি। অনেক অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট হয়ে থাকে প্রত্যেক বছর। এখানে আসবার সময় অবশ্যই কিন্তু ব্যাগে করে পঞ্চু, ছাতা বা রেনকোট ক্যারি করবেন, কারণ এখানে যখন তখন বৃষ্টির দেখা পেতে পারেন আপনি। এই এক্ষুনি দেখতে পারবেন রোদ আছে, আবার 2 মিনিটের মধ্যে হঠাৎ করে মেঘ চলে আসবে এবং বৃষ্টি শুরু হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, কেদারনাথ তো প্রায় পৌঁছেই গেলাম। আরে শুধু ভিডিওটাকে দেখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন না? তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন, যাতে আমি এরকম আরও ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যায় আপনাদের কাছে। আর এই সাবস্ক্রিপশনের জন্য কোনো টাকা লাগে না। যান যান যান, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। আচ্ছা, এবার আপনাদের বলি একটা জরুরি কথা, কেদারনাথ এসে থাকবেন কোথায়? এটাই কিন্তু ম্যাক্সিমাম মানুষের প্রশ্ন থাকে। কেদারনাথের 2 কিলোমিটার আগের থেকে শুরু হয়ে যায় টেন্ট এরিয়া, আর এই টেন্ট এরিয়াতেই আপনারা পেয়ে যাবেন অনেক কম রেটে টেন্ট। যেহেতু এটা মন্দিরের থেকে প্রায় 2 কিলোমিটার দূরে, এখানে মাথাপিছু 500 টাকা দিয়েও আপনারা কিন্তু টেন্ট পেয়ে যাবেন। আপনারা 2 জন শেয়ারিংয়ের টেন্ট পেয়ে যাবেন, 4 জন শেয়ারিংয়েরও টেন্ট পেয়ে যাবেন এবং 10 থেকে 15 জন শেয়ারিংয়েরও টেন্ট পেয়ে যাবেন। তবে আমি সাজেস্ট করব আপনারা 1 জন বা 2 জন আসুন, আপনারা সিঙ্গেল টেন্টই নিয়ে নিন। কমন টেন্টে থাকার কিন্তু অনেক অসুবিধাও আছে, কারণ
প্রত্যেক বছর আমরা শুনতে পারি এই কমন ট্রেনগুলো থেকে আপনাদের পার্সোনাল জিনিসপত্র চুরি হয়ে যায়, যেমন ধরুন মানি ব্যাগ, মোবাইল। সুতরাং সেই রিস্কে নেওয়া যাওয়াটাই ভালো না, একটু বেশি পয়সা দিয়ে আপনারা নিজেদের পার্সোনাল ট্রেনটে থাকুন, সেটা বেশি লাভদায়ক আমার মনে হয়। আর এই 2 কিলোমিটার দূরে কিন্তু আছে মেডিকেল ক্যাম্প। যদি কারোর কোনো প্রবলেম হয় এই মেডিকেল ক্যাম্প থেকে কিন্তু আপনারা দেখিয়ে নিতে পারেন। এখানে চাইলে পরে আপনারা ওআরএসও পেয়ে যাবেন যদি আপনাদের কাছে শেষ হয়ে থাকে বা আপনারা না এনে থাকেন ওআরএস। যদি বাজেট 4-5 হাজার টাকা থেকে বেশি হয় তাহলে পরে আপনারা মন্দিরের পাশেই JMVM এর হোটেল পেয়ে যাবেন। হোটেলে আপনাদের থাকার ব্যবস্থা ভালো আছে, সাথে অ্যাটাচ বাথরুম আছে, হট ওয়াটারও পেয়ে যাবেন, সব ব্যবস্থা আছে। তবে সেগুলো কিন্তু 4-5 হাজারের নিচে কোনো হোটেল নেই মন্দিরের নিয়ার বাই। আর মন্দিরের নিয়ার বাইতে যে ট্রেনগুলো আছে সেগুলো আপনারা 800 থেকে 1000 টাকা করে মাথাপিছু পেয়ে যাবেন। ভিডিওর মধ্যে কিছু নাম্বার দেওয়া রইল টেন্টের, আর 2-3টে নাম্বার আমি আপনাদের ডিসপ্লেতেও দিয়ে রাখছি, আপনারা চাইলে পরে এই নাম্বারে ফোন করে বুকিং করে আসতে পারেন। আপনারা যদি ঠিকঠাক করে হাঁটেন তাহলে পরে 8 থেকে 10 ঘন্টায় পৌঁছে যাবেন বাবার মন্দিরে। মন্দিরের পাশে পৌঁছে আপনাদের পছন্দ মতো হোটেল হোক বা টেন্ট হোক দেখে সেখানে লাগেজ রেখে দিয়ে ফ্রেশ হয়ে নিন। আর বিকেলবেলা পারলে পরে যদি আপনাদের শরীর সাথ দেয় তাহলে বিকালের আরতিটা দর্শন করুন মন্দিরের, তারপর আশপাশটা ঘুরে মন্দিরটাকে ভালো করে উপভোগ করুন বিকালের পরিবেশটা। আচ্ছা, আপনারা রাত্রেবেলা পৌঁছে এই প্রথম রাতেই কিন্তু পুজো দেওয়ার জন্য হুড়োতাড়া করবেন না, কারণ রাত্রেবেলা কিন্তু বাবার মেন যে শিলা মানে গর্ভগৃহ সেটা কিন্তু আপনারা দর্শন করতে পারবেন না। সুতরাং রাত্রে তাড়াতাড়ি করে ডিনার করে ঘুমিয়ে পড়ুন। পরের দিন ভোরবেলা ভোর 3টের সময় বা ম্যাক্সিমাম 3:30-টের সময় এসে লাইন দিয়ে দিন মন্দিরের সামনে। আর সকালবেলাতে একদম মন্দির ওপেন হয়ে যায় 5টার সময়, সেই সময় মন্দিরের ভেতরে গিয়ে বাবার গর্ভগৃহ দর্শন করে পুজো দিয়ে দিন একদম মন শান্তি করে। তারপর মন্দির থেকে বেরিয়ে সকালবেলার সানরাইজটা কেদারনাথের উপভোগ করুন। সকাল 3টের সময় মন্দিরে লাইন দিয়ে কেন পুজো দেওয়ার কথা বললাম শুনবেন? তার কারণ হচ্ছে বাবার এই মেন গর্ভগৃহ সেটা কিন্তু ভোর 5টা থেকে নিয়ে দুপুর 12টা অবধি দর্শন দেওয়া হয়। দুপুর 12টার পরে বন্ধ করে দেওয়া হয় গর্ভগৃহ। তারপরে আপনি মন্দিরের মধ্যে নর্মালি ঢুকে বাবার যে অন্য মূর্তি আছে সেটাকে দেখে পুজো দিয়ে আসতে পারেন। তবে গর্ভগৃহ কিন্তু খোলা থাকে সকাল 5টা থেকে নিয়ে দুপুর 12টা অবধি। কেদারনাথের পাশে 5টা এমন জায়গা আছে যে জায়গাগুলো দর্শন না করলে পরে আপনার কেদারনাথ যাত্রা অসম্পূর্ণ থেকে যায়। সেই 5টা জায়গা কোনটা কোনটা জানেন? আসুন এবার সেই 5টা জায়গা আপনাদের দর্শন করিয়ে দিই। মন্দির থেকে 1 কিলোমিটার দূরে রয়েছে কালভৈরব মন্দির। আর এই কালভৈরব মন্দিরটা কিভাবে যাবেন? মন্দিরের বাদিক থেকে আর্মি ক্যাম্পের পাশ থেকে একটা রাস্তা গেছে উপরের দিকে, যেটা মন্দাকিনী নদী ক্রস করে যেতে হয়। আর এই নদী ক্রস করে ওই সামনে উপরে দেখা যাচ্ছে এই রাস্তাটা গেছে, এটা দিয়েই আপনাদের যেতে হবে কালভৈরব মন্দির। কালভৈরব মন্দিরকে এই কেদারনাথের রক্ষাকর্তা বলা হয়। কথিত আছে কালভৈরব বাবা প্রত্যেকের মনস্কামনা পূর্ণ করে। এই কালভৈরব বাবার মন্দিরে একটি প্রদীপ আছে যাকে বলা হয় আখান জ্যোতি। এই যে 6 মাস মন্দির বন্ধ থাকে সেই 6 মাসও কিন্তু এই কালভৈরব বাবার মন্দিরের প্রদীপটি জ্বলতে থাকে আশ্চর্যভাবে। এখানে কেউ দেখরেখ করার জন্য থাকে না, তারপরেও 6 মাস এই প্রদীপটি কন্টিনিউ জ্বলে। সুতরাং যখন এই মন্দিরে যাবেন এই প্রদীপের মধ্যে সর্ষের তেল দান করতে ভুল করবেন না। মনে করে অবশ্যই এই প্রদীপে আপনি একটা ছোট্ট তেলের প্যাকেট দান করে আসবেন। কালভৈরব বাবার মন্দিরে গেলে পরে আপনি উপলব্ধি করবেন এক পরম শান্তি। আর এখান থেকে কেদারপুরীর এক নজরে পুরো দৃশ্য দেখা যায়। আর এই উপর থেকে এই দৃশ্যটা দেখতে এত সুন্দর যে আপনি
নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না। আপনাদের একটা ভালো টিপস দিয়ে রাখি, কেদারনাথ মন্দিরের আশেপাশে যত হোটেল আছে প্রত্যেক জায়গাতেই খাবার খুব এক্সপেন্সিভ। আপনারা কিন্তু কেদারনাথে এসে দুবেলা ফ্রিতে খুব ভালো খাবার পেয়ে যাবেন। কোথায় জানেন? মন্দিরের পাশেই, যেখান দিয়ে কালভৈরব মন্দির যেতে হয়, মন্দাকিনী নদী ক্রস করার পরেই ব্রিজের মাথায় আছে এক ভান্ডারা, যে ভান্ডারাতে দুপুর এবং রাত্রেবেলা দুবেলাতেই ফ্রিতে খুব ভালো কোয়ালিটির খাবার দেওয়া হয়। আপনারা চাইলে পরে সেখান থেকে গিয়ে ভান্ডারার প্রসাদ গ্রহণ করতে পারেন। এবার আসুন 2 নম্বর জায়গাটির সাথে পরিচয় করিয়ে দিই, যেটা হলো অমৃতগঙ্গা। মন্দিরের একদম পেছনটাতেই রয়েছে অমৃতগঙ্গা। বাবার মাথায় যে জল ঢালা হয় সেই জল এসে জমা হয় এখানে, আর এটাকেই অমৃত বলে প্রত্যেকে এখান থেকে নিয়ে যায় তাদের বাড়ির বা প্রিয়জনদের জন্য। এই অমৃতগঙ্গার অবশ্যই দর্শন করবেন এবং এই জলটা আপনার বাড়ির লোকেদের জন্য নিয়ে আসবেন। এবার আসি 3 নম্বর জায়গাটা। 2013 সালে যে প্রলয় এসেছিল, সেই প্রলয়ের থেকে মন্দিরকে রক্ষা করেছিল যে শিলাটি, এই শিলাটি এসেছিল পাহাড়ের ওপর 7 কিলোমিটার দূর থেকে। যে শিলাটির জন্য মন্দির রক্ষা পেয়েছিল। 2013 থেকে নিয়ে 2025 আজ অবধি কেউ এই রহস্যটাকে উদ্ধার করতে পারেনি যে 7 কিলোমিটার দূর থেকে এত বিশাল আকারের শিলাটি এসে মন্দিরের পেছনে এসেই কিভাবে দাঁড়িয়ে গেছিল, এর মধ্যে কি লজিক রয়েছে। এই শিলাটির নাম ভীমশিলা। এই শিলাটিতে এখন পুজোও করা হয়। এবার আপনাদের দেখিয়ে দিই মন্দিরের 4 নম্বর জায়গাটি। ভীমশিলার একদম অপোজিট দিকে 200 মিটার দূরে অবস্থিত আদিগুরু শঙ্কর আচার্যার সমাধিস্থল, যেখানে এখন তৈরি করা হয়েছে 16 ফুটের একটি শঙ্কর আচার্যার মূর্তি। এবার আপনাদের দেখাবো 5 নম্বর জায়গাটি, যেটি আছে মন্দিরের ঠিক ডান দিকে। এটার নাম রিতাস কুণ্ড বা আশ্চর্য কুণ্ড। এই কুণ্ডে এসে বাবার নাম নিলে পরেই জল থেকে বুলবুলি বেরোয়। আপনি যতবার বাবার নাম মুখে স্মরণ করবেন ততবার এই জল থেকে বাবলস বেরোবে। এটা ছিল সেই 5টি জায়গা, যে 5টা জায়গা দর্শন না করলে পরে কেদারনাথ যাত্রা অসম্পূর্ণ থেকে যায়। এবার আপনাদের বলি কলকাতা থেকে কেদারনাথ কিভাবে আপনারা 6000 টাকার মধ্যে ঘুরে আসবেন। কলকাতা থেকে হরিদ্বার আপ অ্যান্ড ডাউন টিকিট ভাড়া 650 টাকা করে 1300 টাকা। হরিদ্বার থেকে সোনপ্রয়াগ পর্যন্ত 600 টাকা করে 1200 টাকা আপ অ্যান্ড ডাউন। সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড গাড়ি ভাড়া 50 টাকা করে 100 টাকা। গৌরীকুণ্ডে 1 রাত থাকার জন্য হোটেল ভাড়া 1000 টাকা। কেদারনাথে যদি আপনি 2 রাত থাকেন তার জন্য 500 টাকা করে 1000 টাকা। এটা হলো টোটাল আপনার খরচ। এর সঙ্গে খাওয়া খরচা পার ডে 200 টাকা করে অ্যাড করে নিন। সুতরাং আপনাদের টোটাল খরচা হচ্ছে 6000 টাকা। আর আমার মতো আপনারা যদি টেন্ট ক্যারি করেন আর কেদারনাথে গিয়ে ভান্ডারাতে খাবার খেয়ে নেন, তাহলে পরে তো আরও 3000 টাকা আপনাদের বেঁচে যাচ্ছে। তাহলে বুঝতে পারছেন তো কেদারনাথ করতে গেলে পরে ঠিক কত টাকা মতো খরচা হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনার যে প্রিয় মানুষগুলো কেদারনাথ ট্রেকটি করতে চাইছে তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিন। আজ তাহলে আসি এই ভিডিওতে এতটাই। নেক্সট কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে আপনাদের সঙ্গে। সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত।